ক্ষেত্রফল নির্ণয় করা আসতে পারে। আমাদের একটা সামান্তরিক বা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দিবে এবং দুইটা ভেক্টর দিয়ে দিবে, যে সামান্তরিকের আমাদের কর্ণ বা সামান্তরিকের বাহু যখন নির্দেশ করবে তখন আমাদের ভেক্টর কিভাবে আমরা বের করব। ঠিক আছে, তো আমরা ধরলাম এটা হচ্ছে সামান্তরিকের বাহু এ, এটা হচ্ছে সামান্তরিকের বাহু বি, দুইটা বাহু এখানে দেওয়া আছে। তো যখন দুইটা বাহু দেওয়া থাকবে তখন সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে, তখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। এ ক্রস বি মানে দুইটা কর্ণের যে মানগুলো দেওয়া থাকবে সেটার ক্রস গুণফলের মানের সমান হবে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। কিন্তু যখন আমাদের কর্ণ দেওয়া থাকবে, ঠিক আছে, যখন আমাদের কর্ণ দেওয়া থাকবে, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের সি, কর্ণ সি ভেক্টর, এটা হচ্ছে কর্ণ ডি ভেক্টর, তখন আমাদের ক্ষেত্রফল কি হবে, তখনও আমাদের ক্ষেত্রফল হবে দুইটার ক্রস গুণফলের মানের ইনটু হাফ, অর্থাৎ দুইটার ক্রস গুণফলের মানকে আমরা হাফ দিয়ে গুণ করব। বুঝতে পারছি? তখন তাহলে যখন আমাদের বাহু দেওয়া থাকবে তখন হচ্ছে ডিরেক্ট ক্রস গুণফলের মান, যখন আমাদের কর্ণ দেওয়া থাকবে তখন আমাদের ক্রস গুণফলের মানকে হাফ দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছি? তো এই সূত্রটা হচ্ছে দুইটা বাহু নির্দেশ করলে, আর এখানে ভেক্টর দুইটা কর্ণ নির্দেশ করলে হচ্ছে আমাদের এই সূত্র। এখন আসো ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজের এই যে আমাদের একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে এ এবং বি ভেক্টর দিয়ে বোঝানো হয়েছে দুইটা বাহু দেওয়া আছে, তখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এ ক্রস বি হবে। ঠিক আছে, ক্রস গুণফলের মানকে হাফ দিয়ে গুণ করতে হবে। কথা হচ্ছে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি। ঠিক আছে, আমরা সোজা কথা মনে রাখবো, লম্ব অভিক্ষেপ জিনিসটা হচ্ছে একটা ছায়া। ঠিক আছে, আমরা রাত্রিবেলা ছায়া দেখি, বা এটা একটা প্রজেকশন। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ইংলিশে প্রজেকশন। একটার উপর আরেকটা ছায়াকেই আমরা লম্ব অভিক্ষেপ বলবো। এবং প্রথম কথা গেল এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসটা একটা স্কেলার রাশি, এটার কোনো দিক থাকবে না। ঠিক আছে, নির্দিষ্ট দিক থাকবে না, এটা হচ্ছে স্কেলার রাশি। আমরা এই দুইটা কথা আগে মনে রাখবো। এরপরে আমরা এখানে যদি দেখি আমাদের এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, এরপরে হচ্ছে আমাদের এই এ ভেক্টরের উপর বি ভেক্টরের আমাদের ছায়া পড়বে। ঠিক আছে, এ ভেক্টরের উপর আমাদের বি ভেক্টরের ছায়া পড়বে। তাহলে কতটুকু পড়বে, এই যে এটা যতটুকু এখানে ততটুকু ছায়া আসবে, আমরা ধরলাম এতটুকু আসবে, এটা এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় আমাদের এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এক্স হচ্ছে ভূমি, আমাদের অতিভুজ হচ্ছে এটা। বি ভেক্টরটা হচ্ছে আমাদের এখানে অতিভুজ। তাহলে এখানে যদি আমরা cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের এক্স যেটা ছায়া, এবং অতিভুজ হচ্ছে বি। তাহলে এক্স ইকুয়াল আমাদের বি cos থিটা। এক্স এর মান পাইছি, ছায়ার মান কিভাবে পাইছি, বি cos থিটা। তাহলে এখান থেকে আমরা একটা সমাধানে যাইতে পারি। আমরা বলতে পারি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব বিক্ষেপের মানটা কি হবে, লম্ব বিক্ষেপ অর্থাৎ ছায়ের মানটা কত হবে আমরা বের করে ফেলছি, এক্স ইকুয়াল বি কস থিটা। তাহলে এখানে মনে রাখার সুবিধার্থে আমরা বলবো যার লম্ব বিক্ষেপ বের করব তার মান। আমরা কার লম্ব বিক্ষেপ বের করতেছি, আমরা বের করতেছি বি এর লম্ব বিক্ষেপ। তাহলে বি এর মান আসবে এখানে সাথে কস থিটা, সোজা কথা। তাহলে যার লম্ব বিক্ষেপ বের করব তার মান, বি এর লম্ব বিক্ষেপ বের করতেছি, বি এর মান সাথে যার উপর পড়তেছে তার সাথে যে থিটা সেটা আমরা নিব, কস থিটা আসবে। তো এখানে যদি বলতো এ এর লম্ব বিক্ষেপ তাহলে কি হইতো, এ কস থিটা, তাই না? এটা বলেনি, আমাদেরকে বলছে বি এর লম্ব বিক্ষেপ। এখন এই যে আমরা কস থিটা জিনিসটা আমরা ডট গুণনে পাই নাকি ক্রস গুণনে পাই, আমরা জানি এ ডট বি ইকুয়াল আমাদের এ বি কস থিটা, এটা সবাই জানি, তাই না? তাহলে বি কস থিটা আমরা এখানে কি পাইছি একটু আগে, ছায়ার মান হচ্ছে বি কস থিটা। বি কস থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই যে এ ডট বি ডিভাইডেড বাই নিচে কি যাবে, এ যাবে, তাই না? জাস্ট আমরা এটাকে পাশে আনলাম, আর এ ডট বি এর নিচে গেল এ। তাহলে আমরা যখন আমাদের থিটা দেওয়া থাকবে না, একটা এই যে বি এর লম্ব বিক্ষেপ বের করতে দিয়ে যখন থিটা দেওয়া থাকবে তখন তো ডিরেক্ট আমরা এটা বসাই দিব, বি কস থিটা, বি এর মান বের করব, থিটা এর মান বসাই দিব। কিন্তু কখনো যদি থিটা দেওয়া না থাকে তখন আমাদের কিন্তু বের করতে হবে এই যে বি কস থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইডেড বাই এ।
তাহলে এই যে দুইটা ভেক্টরে দেওয়া থাকবে, দুইটা ভেক্টরের ডট গুণন করব ডিভাইডেড বাই যার উপর ছায়া তার ভেক্টরের মান আমরা বের করব। এ মানে এ ভেক্টরের মান, ভেক্টরটা দেওয়া থাকবে তার মান আমরা বের করব। আশা করতেছি বুঝতে পারতেছো। এরপর আমাদের এটা গেল লম্ব অভিক্ষেপ, তাই না? এখন এই যে আমাদের একটু আগে পাইলাম যে এই যে বি এর ছায়া পড়ছে কার উপর, এ এর উপর, তাই না? এ ভেক্টর ছিল এটা, বি ভেক্টর, এবং এটা ছিল থিটা। এটা গেল আমরা একটু আগে বললাম এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এখন যদি বলে এ এর লম্ব বরাবর, এর লম্ব বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। একটু আগে কিন্তু কি ছিল, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, জাস্ট লম্ব কথাটা কিন্তু ছিল না, এখন লম্ব কথাটা আসছে। তা যখন আমাদের এই যে লম্ব কথাটা আসবে যে এর লম্ব বরাবর বি এর, তার মানে এই যে ছায়া পড়বে এখন কোথায়, এখানে ছায়া পড়বে লম্ব বরাবর। তাহলে ছায়া যখন লম্ব বরাবর কথাটা আসবে তখন কস থিটা হয়ে যাবে কি সাইন থিটা। তাহলে যার লম্ব বিক্ষেপ তার মান সাথে সাইন থিটা। বুঝতে পারছি? যখন লম্ব কথাটা থাকবে, আর লম্ব কথাটা না থাকলে সেটা হবে কি বি কস থিটা। এখন আসো উপাংশ। আমরা প্রথমে বললাম যে লম্ব অভিক্ষেপ জিনিসটা হচ্ছে স্কেলার রাশি, আর এখন বলবো যে উপাংশ জিনিসটা হচ্ছে ভেক্টর রাশি। উপাংশ জিনিসটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। উপাংশ ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সেটা লম্ব অভিক্ষেপ ইন্টু ইটা। ঠিক আছে, তাহলে উপাংশ জিনিসটা আর কিছুই না, যে লম্ব অভিক্ষেপটা সেটার সাথে একটা দিক যুক্ত হবে, সেটাই হচ্ছে আমাদের উপাংশ। আমরা আগের চিত্রে যদি আমরা এখন বলি যে আমাদের এর উপর বি এর উপাংশ বের করতে যদি দেওয়া হয়, এর উপর বি এর উপাংশ যদি বের করতে দেওয়া হয় তাহলে কি হবে, আমরা বললাম উপাংশ ইকুয়াল লম্ব অভিক্ষেপ ইন্টু ইটা। তাহলে কার লম্ব অভিক্ষেপ কিভাবে বের করব, যার লম্ব অভিক্ষেপ তার মান, বি এরটা বের করতেছি বি সাথে কস থিটা ইন্টু ইটা। এখন কথা হচ্ছে এই ইটার মানটা আমরা কিভাবে দেখব, কিভাবে সূত্রে বসাবো। ইটা হচ্ছে আমাদের যার উপর আমার ছায়া পড়বে উপাংশের দিকটা হবে তার দিকে। আমরা কি বলছি, যার উপর ছায়া পড়বে, যে বি এর ছায়া প্রথমে কার উপর পড়ছে, এর উপর পড়তেছে, তাহলে যার উপর ছায়া পড়বে একক ভেক্টরটা তার, যার উপর ছায়া পড়বে তার একক ভেক্টর এখানে আমরা বসাবো, তার একক ভেক্টর এখানে আমরা বসাবো। এই যে আমরা পাইছি বি কস থিটা ইন্টু ইটা। বি কস থিটা ইকুয়াল একটু আগে কি পাইছি, এ ডট বি বাই এ পাইছি, ইন্টু এর ইটা কি বললাম, যার উপর ছায়া পড়ছে, এর উপর ছায়া পড়ছে, এ ভেক্টরের একক ভেক্টর, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এই জিনিসটি হচ্ছে আমাদের উপাংশের সূত্র। আশা আশা করতেছি বুঝতে পারছো। এখন এই যে এই যে দুইটা টপিক আমরা পড়লাম, দুইটা সূত্র পাইলাম, তাই না? তাহলে এই যে আমাদের এখানে যেটা যে এমসিকিউ গুলো দেওয়া থাকতে পারে যে এ ইকুয়াল আমাদের 9i ধরলাম আমরা প্লাস জে মাইনাস 6k, বি ইকুয়াল যদি হয় 4i মাইনাস 6j প্লাস 5k। এখন বলতেছে যে আমাদের এর উপর বি এর উপাংশ, ঠিক আছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ বের করতে বলা হচ্ছে। তাহলে সূত্র কি, এখানে কি আমাদের থিটা দেওয়া আছে, থিটা দেওয়া নেই, তাহলে সূত্র হচ্ছে উপাংশ এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ। এই যে আমাদের কি করব, আমরা এ ডট বি মানে এ আর বি কি করব, ক্রস গুণ করব, সরি ডট গুণ করব। ডট গুণ কিভাবে করতে হয়, এই যে সহগগুলার গুণফলের সমষ্টি, সহগগুলার গুণফলের সমষ্টি। আর এই যে একটা ভেক্টরের মান, এই ভেক্টরের মান কিভাবে বের করা, রুট আই এর সহগ স্কয়ার, জে এর সহগ স্কয়ার, কে এর সহগ স্কয়ার। এই জিনিসগুলো বেসিক সবাই জানি আশা করি। তাহলে এভাবে করলে আমরা আনসার পেয়ে যাব, আনসার পেয়ে যাব। তাহলে এখন বৃষ্টি ছাতার যে থিওরি, সেখানে আমরা দেখব যে বৃষ্টির প্রকৃত বেগ এবং বৃষ্টি হতে রেহাই পাওয়ার জন্য আমাদের কত কোণে ছাতা ধরতে হবে। এই দুইটা টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি ছবির মাধ্যমে দেখি, আমরা ধরলাম বৃষ্টি সোজা পড়তেছে, আমরা ধরলাম ইউ হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, ঠিক আছে, ইউ দ্বারা আমরা বৃষ্টির বেগ বোঝাচ্ছি, এবং একটা লোক হচ্ছে হেঁটে যাচ্ছে, একটা লোক এইদিকে হেঁটে যাচ্ছে, তাহলে লোকের বেগ আমরা ধরবো ভি, লোকের বেগ হচ্ছে আমাদের ভি, হচ্ছে লোকের বেগ। তাহলে বৃষ্টি আমাদের খারাপভাবে পড়তেছে, কিন্তু এই যে বৃষ্টির লব্ধিটা কিন্তু আমাদের খারাপভাবে পড়বে না, তাই না, সেটা একটু হেলে যাবে।
তাহলে আমরা ধরলাম যে সেটা হেরে যাবে এবং সেটা এভাবে আসবে, ঠিক আছে, বৃষ্টি এভাবে পড়বে। তো এবং সেটার লব্ধি আমাদের এই দিকে কাজ করবে, ঠিক আছে, লব্ধি আমাদের এই দিকে কাজ করবে, এটা হচ্ছে ডব্লিউ। লব্ধিকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করছি। এই ডব্লিউ কে বলা হয় বৃষ্টির প্রকৃত বেগ, ঠিক আছে, বৃষ্টির প্রকৃত বা লব্ধি বেগ। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা এটাকে ধরছি ভি, তাহলে আমাদের এই পাশেরটা কি হবে, মাইনাস ভি, তাই না, নর্মাল বেসিক। তাহলে এটা ভি ভেক্টর হলে এটা মাইনাস ভি ভেক্টর। এবং আমরা বৃষ্টির বেগের সাথে লব্ধি, বৃষ্টির বেগের সাথে লব্ধি বেগ যেটা, তার মধ্যবর্তী কোণ ধরবো থিটা, ঠিক আছে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমাদের এখানে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। এখন আমরা এই যে দুইটা যে ভেক্টর এখানে, একটা ভেক্টর হচ্ছে এখানে কি বৃষ্টির বেগ, আর একটা ভেক্টর হচ্ছে লোকের বেগ। তাহলে খেয়াল করো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফা এখানে কত ডিগ্রি, আলফা এখানে কিন্তু 90 ডিগ্রি, আলফা এখানে 90 ডিগ্রি, বুঝতে পারছি। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয়, আমাদের এখানে বৃষ্টির লব্ধি বেগ বা প্রকৃত বেগ বের করার সূত্র কি হবে, ডব্লিউ ইকুয়াল রুট ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2 UV কজ 90, আলফা এর জায়গায় 90 পাইছি আমরা, কজ 90 ডিগ্রি মানে কি হবে, 0 হবে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের ডিরেক্ট সূত্র কিন্তু আমরা এটা লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আমরা জানি আলফা যখন 90 ডিগ্রি হয় তখন আমরা আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখতে পারি। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ আমরা এভাবেই বের করব, ঠিক আছে। এখন আমাদের যদি প্রশ্ন সেকেন্ড কোশ্চেন যেটা আসে যে বৃষ্টি হতে রেহাই পাওয়ার জন্য আমাদের উল্লম্ব রেখার সাথে কত কোণে ছাতা ধরতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের থিটা ধরছি আমরা অবশ্যই উল্লম্ব রেখার সাথে, এটা হচ্ছে আমাদের আনুভূমিক রেখা, এটা হচ্ছে আমাদের উল্লম্ব রেখা। তাহলে থিটা কার সাথে, থিটা হচ্ছে আমাদের উল্লম্ব রেখার সাথে, ঠিক আছে। তাহলে থিটা যদি উল্লম্ব রেখার সাথে হয় এবং আমরা যদি এখানে এখানে দেখো, আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি, এটা যদি ভি হয় এটাও কি হবে, আমাদের ভি হবে। এবং আমাদের এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ। তাহলে থিটার অপোজিটে লম্ব আর আমাদের ভূমি আছে, তাই না। তাহলে আমরা এখানে বৃষ্টি হতে রেহাই পাওয়ার জন্য যত কোণে ছাতা ধরতে হবে সেটাকে আমরা টেন থিটা দিয়ে প্রকাশ করতে হবে। টেন থিটা ইকুয়াল আমাদের এই যে লম্ব বাই ভূমি, তাহলে ভি বাই ইউ। তাহলে যাতে কনফিউশন সৃষ্টি না হয় আমরা মনে রাখবো টেন থিটা ইকুয়াল লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তাহলে আমরা এই শর্টকাটটা ইউজ করলে আমাদের কনফিউশন হবে না, উপরে হবে লোকের বেগ, নিচে হবে বৃষ্টির বেগ। এই সূত্র দিয়ে আমরা থিটা বের করার চেষ্টা করব যে কত কোণে, এবং এটা কিন্তু উল্লম্ব রেখার সাথে, ঠিক আছে। তাহলে আনুভূমিকের সাথে বের করতে দিলে কি হবে, এই যে উল্লম্ব রেখায় যে থিটা বের হবে সেই থিটা ধরো 30 ডিগ্রি বের হয়েছে, তাহলে যদি বলে আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, সেটা করলে কি 90 থেকে মাইনাস হবে, 90 থেকে মাইনাস হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা কোশ্চেন দেখি, বৃষ্টি উল্লম্বভাবে 5 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। আক্কাস লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 7 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে, আরেকজন 11 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তো এখানে দুইটা সিনারিও, একটা হচ্ছে আমাদের একজন লোক হাঁটতেছে বৃষ্টির মধ্যে, আরেকজন লোক কি করতেছে, বৃষ্টির মধ্যে সাইকেল চালায় যাইতেছে। প্রথম কোশ্চেন কি দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ। লব্ধি বেগের সূত্র কি, ডব্লিউ ইকুয়াল রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই না। বৃষ্টির বেগ কত, বৃষ্টি হচ্ছে আমাদের 5 কিলোমিটার/আওয়ার, তাহলে 5 স্কোয়ার। আমাদের হচ্ছে হেঁটে চলা লোকটির বেগ কত, হেঁটে চলা লোকটি হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার, এখানে আনসার চলে আসবে। 2 নাম্বার, উভয়ে বলতে এই যে হেঁটে চলা লোকটি আর হচ্ছে আমাদের সাইকেলে চলা লোকটি একই কোণে ছাতা বাঁকাবে কিনা। তাহলে এটা বের করাও সহজ। টেন থিটা ইকুয়াল আমরা কি পড়ছি একটু আগে, আমরা পড়ছি এই যে টেন থিটা ইকুয়াল আমাদের লোকের বেগ উপরে থাকবে, নিচে থাকবে বৃষ্টির বেগ, ঠিক আছে। তাহলে আমাদের এই যে হেঁটে চলা লোকটির সাপেক্ষে টেন থিটা বের করতে হলে আমাদের কি করতে হবে, লোকের বেগ উপরে থাকবে 7, বৃষ্টির বেগ নিচে থাকবে, এখানে থিটা পেয়ে যাবা। এবং আমাদের এখানে সাইকেলে চলা লোকটির হচ্ছে 11,
ডিভাইডেড বাই 5, এখানে থিটা আরেকটা পেয়ে যাবে। তাহলে টপিক হচ্ছে স্থানাঙ্ক থেকে ভেক্টর নির্ণয়। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউতে স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং সেই স্থানাঙ্কগুলো থেকে আমরা ভেক্টরে যাব। ঠিক আছে, তাহলে এটা অনেকেই পারো। তাহলে যাদের নিয়ম জানা নেই তারা নিয়মটা জেনে নিতে হবে। তাহলে নিয়মটা কি, আমাদের এখানে একটা পি ভেক্টর দেওয়া, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে বের করতে বলছে পি কিউ ভেক্টর ইকুয়াল হোয়াট। তাহলে আমাদের এই যে দুইটা বিন্দু মিলায়ে যে ভেক্টর পি এবং কিউ মিলায়ে যে রেখা, সেই পি কিউ রেখার ভেক্টর বের করতে বলছে। তাই এই ভেক্টর বের করার নিয়মগুলোতে আমাদের দ্বিতীয় যে অক্ষরটা সেটা হবে আগে, অর্থাৎ কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। বুঝে দিতে পারছি? দ্বিতীয় অক্ষরটা হবে আগে, প্রথম অক্ষরটা হবে পরে। তাহলে এই যে দ্বিতীয় অক্ষর হচ্ছে কিউ, কিউ ভেক্টর মাইনাস তারপরে প্রথম ভেক্টর হচ্ছে পি। তাহলে এখন আমাদের এই যে স্থানাঙ্ক থেকে আমরা আগে ভেক্টর লিখে ফেলতে হবে। এই যে এটা আই এর সহগ, এটা জে এর সহগ, এটা কে এর সহগ। তাহলে কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে 3i ক্যাপ, এই যে মাইনাস আছে এই জন্য প্লাসে মাইনাসে -4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। পি ভেক্টর ইকুয়াল আমাদের 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এই যে স্থানাঙ্ক থেকে যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের মান সহগ দেওয়া আছে, সেই সহগগুলা সহ আমরা ভেক্টর আগে লিখে ফেলবো। এরপরে হচ্ছে আমরা এই যে বললাম কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। এখন কিউ ভেক্টর যে জিনিসটা বসাও, তার মাইনাস পি ভেক্টর, তাহলে পি ভেক্টর হচ্ছে প্লাস কে ক্যাপ। তাহলে এখন মাইনাস দিয়ে গুণ করলে আমাদের কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে আমাদের ক্যালকুলেট করলে চলে আসবে। ঠিক আছে, তাহলে -2j ক্যাপ প্লাস 4k ক্যাপ আসবে আনসার। কি এরপর 2 নাম্বার কোশ্চেনে বলছে আমাদের পি কিউ ভেক্টর যেটা বের করলাম সেই পি কিউ ভেক্টরের মান। তাহলে পি কিউ ভেক্টর আমরা কোনটা বের করলাম, এই যে -2j প্লাস 4k, এই ভেক্টরটা আমরা বের করলাম। এখন এই ভেক্টরটার মান কিভাবে বের করব, পি কিউ ভেক্টর মডুলাস রুট আই এর সহগ স্কোয়ার, আই এর সহগ 9 মানে 0 স্কোয়ার, জে এর সহগ -2 হোল স্কোয়ার, কে এর সহগ 4 স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমাদের চলে আসবে কত, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4, তার মানে √20। এখন পরবর্তী টপিক হচ্ছে আমাদের লম্ব অভিমুখে একক ভেক্টর। আমরা পড়েছিলাম ক্রস গুণফল পড়েছিলাম, এবং ক্রস গুণফলের দিক আমরা ডান হাতি স্ক্রু দিয়ে বের করতে করেছিলাম, নিয়মগুলো পড়েছিলাম। তাই না? আমাদের এ ভেক্টর যদি এইদিকে কাজ করে, বি ভেক্টর এইদিকে কাজ করে, এবং আমরা বলেছিলাম কি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণ থিটা কোণে যদি আমরা ডান হাতি স্ক্রুটা ঘুরাই, আমাদের লম্ব বরাবর ক্রস গুণফলের দিক কাজ করে। তাহলে লম্ব বরাবর হচ্ছে এইদিকে, আমাদের এ ক্রস বি এর দিক কাজ করবে। বুঝাইতে পারছি? তাহলে এখানে এই যে এই তিনটা ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, তারপর হচ্ছে এ ক্রস বি ভেক্টর, এই তিনটা ভেক্টরের মধ্যে কোন ভেক্টরটা এখানে লম্বভাবে আছে, 90 ডিগ্রি কোণে আছে, এ ক্রস বি ভেক্টরটা। তাহলে আমাদের যখনই লম্ব অভিমুখে একক ভেক্টর বের করতে বলবে, তখনই আমাদের এই যে লম্ব অভিমুখে আছে এ ক্রস বি ভেক্টর, তাহলে এটার একক ভেক্টর আমরা বের করব। আমরা একক ভেক্টর কিভাবে বের করি, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে আমরা একক ভেক্টর পাই। তো এই যে এ ক্রস বি একটা ভেক্টর, এটাকে তার মান দিয়ে ভাগ করব, এ ক্রস বি মডুলাস। ঠিক আছে, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, প্রথমে আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করব, ক্রস গুণফলের মান তারপর নিচে বসাবো। এখন এখানে খেয়াল করার বিষয়, লম্ব অভিমুখে একক ভেক্টর বললে অবশ্যই তোমাকে এখানে প্লাস মাইনাস দিতেই হবে। কারণ আমরা পড়েছিলাম আমাদের ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না, কারণ কি তার দিক বিপরীত, তাই না? দিক বিপরীত হইতে পারে। কখনো আমাদের দিক এই যে এই দিকে মানে হিসেবে প্লাস, আমরা দেখাইছিলাম যে যখন হচ্ছে নিচের দিকে কাজ করবে তখন দিক হবে মাইনাস। তার মানে আমাদের এই যে এ ক্রস বি এর দিক মাইনাসও হইতে পারে, প্লাসও হইতে পারে, এজন্য এখানে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে। তাহলে লম্ব অভিমুখে একক ভেক্টর নির্ণয় করার সূত্র হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি মডুলাস। বুঝাইতে পারছি? পরবর্তী যে একক ভেক্টরটা আসতে পারে সেটা হচ্ছে লব্ধি ভেক্টরের একক ভেক্টর। তাহলে তো খেয়াল করো, আমরা সামান্তরিক সূত্রে বা যে কোনো ত্রিভুজ সূত্রে আমরা লব্ধি বের করার চেষ্টা করছিলাম।
তাই না? তাহলে আমাদের সামান্তরিক সূত্রটাই যদি আমরা আবার দেখি, আমাদের এই বরাবর পি ভেক্টর কাজ করছিল, এই বরাবর কিউ ভেক্টর কাজ করছিল, কর্ণ বরাবর আমাদের একটা কি লব্ধি কাজ করছিল। তাহলে খেয়াল করো, এটা যদি আমাদের কিউ ভেক্টর হয়, এই বাহুটাও কি হবে কিউ ভেক্টর, কারণ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। এটা যদি পি ভেক্টর হয়, তাহলে আমাদের এই বাহুটাও পি ভেক্টর হবে। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে আমরা এই ত্রিভুজে এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, যে দুইটা একই দিকে আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে আছে, কিন্তু বিপরীত দিকে আছে কি আর ভেক্টর। আমরা কিন্তু পড়াইছিলাম যে যে দুইটা একই দিকে থাকবে সে দুইটার যোগফল ইকুয়াল যেটা বিপরীত দিকে থাকবে সেটা। তাহলে এখানে কি প্রকাশ করতেছে মেইনলি, এখানে পি এবং কিউ এর যোগফল বা পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আমাদের আর ভেক্টর, তাই না? পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর ভেক্টর, এটাই প্রকাশ করতেছে। তাহলে এটাই আমরা এখন বের করব যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। যখনই এই কোশ্চেনটা দিবে তখন আমাদের কি হবে, আমাদের হচ্ছে সূত্র হচ্ছে এ প্লাস বি, লব্ধি বললেই যোগ হবে, এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি মডুলাস। এখানে কখনোই প্লাস মাইনাস হবে না, ঠিক আছে, প্লাস মাইনাস হবে না। তাহলে লব্ধি বললে কি হবে, প্লাস মাইনাস হবে, প্লাস হবে। আর লব্ধি ভেক্টরের লম্ব অভিমুখে একক ভেক্টর বললে আমাদের কি হবে, ক্রস হবে, ক্রস গুণফল হবে। এই দুইটা খেয়াল রাখবো আমরা। এছাড়া আমাদের অনেক এমসিকিউ আসে যে অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে দেওয়া হয়। তাহলে আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এর আগে আমরা জানি যে আমাদের তিনটা অক্ষ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ, এক্স ওয়াই জেড অক্ষ। আমরা জানি এক্স অক্ষ বরাবর আই ক্যাপ কাজ করে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ কাজ করে, জেড অক্ষ বরাবর কে ক্যাপ কাজ করে। তাহলে এখন আমরা তিনটা অক্ষ বরাবর আমরা কোণ ধরে নিব, যে আমরা ধরবো যে এক্স অক্ষ বরাবর আলফা, ওয়াই অক্ষ বরাবর বিটা কাজ করবে এবং জেড অক্ষ বরাবর গামা কাজ করবে। এটা জাস্ট ধরে নেওয়া, যে বাধ্যতামূলক আলফা বিটা গামা দিয়েই বের করতে হবে এমনটা নয়, জাস্ট আমরা ধরে নিলাম। তাহলে তোমাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে আর ভেক্টর ইকুয়াল 5i মাইনাস 2j মাইনাস 6k হলে এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে উৎপন্ন কোণগুলো বের করতে বলছে, ঠিক আছে। এই ভেক্টরটা তিনটা অক্ষের সাথে কি কি কোণ উৎপন্ন করবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাই বের করতে বলছে। তাহলে আমাদের এখন এই এই নিয়মে আমাদের প্রথমেই বের করতে হবে যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরটার মান বের করে নিতে হবে, ঠিক আছে। যে ভেক্টরটা দেওয়া থাকবে তার মান বের করে নিবা, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আর ইকুয়াল আমাদের রুট 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার। তো এখানে কত চলে আসবে, 8.06 চলে আসবে। এরপরে তুমি দেখবা যে এক্স অক্ষের সাথে আমাদের কোণ, প্রথমে আমরা এক্স অক্ষের সাথে কোণ বের করব। তো এখন আমরা এই থিওরিতে বা উৎপন্ন কোণ বের করার থিওরিতে আমরা ডট গুণফলের থিওরিটা অ্যাপ্লাই করব। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু কি এ বি কস থিটা, তাই না, এ বি কস থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে কোন ভেক্টর, আমরা জানি আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে আই ক্যাপ। তো যখনই আমরা এক্স অক্ষের সাথে কোণ বের করব তখনই আর ভেক্টরটা কার সাথে কাজ করবে, আই ক্যাপের সাথে। তার মানে এ এর জায়গায় আর ভেক্টর, বি এর জায়গায় এক্স অক্ষ বললে আই ক্যাপ, ওয়াই অক্ষ বললে জে ক্যাপ। তো যেহেতু এক্স অক্ষ এই জন্য আর ডট আই ক্যাপ ইকুয়াল, তাহলে এ ডট বি ইকুয়াল এ এ বি কস থিটা, অর্থাৎ এ মানে এর এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান, তারপর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা আর ভেক্টর ডট আই আই ক্যাপ, তাহলে আর ভেক্টরের মান কত বের করছি, 8.06। আই ক্যাপ, প্রত্যেকটা ক্যাপের মান হচ্ছে, একক ভেক্টরের মান কত হয়, এক হয়, আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1, কে ক্যাপের মান 1, প্রত্যেকটা ক্যাপের মান হচ্ছে 1 ইন্টু কজ, আমরা এই যে আই ক্যাপের এক্স অক্ষের সাথে কোন কত ধরছি, আমরা আলফা ধরছি। তাহলে এখানে আলফা বা যে কোনোটা থিটা বসালেও হবে, সমস্যা নেই, আলফা ধরছি। এখন তুমি এই যে এখন আর ভেক্টরটা কোনটা এটা বসাবা, আর ভেক্টর দেওয়া আছে আমাদের 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল, এটা গুণ করলে কত হয়, 8.06 কজ আলফা। এখন এই যে এখানে আর ভেক্টরটার সাথে আই ক্যাপ কি হবে, ডট গুণন হবে, ডট গুণন হচ্ছে সহগগুলোর গুণফলের সমষ্টি। এখানে আই সহগ 5, এখানে কত 1, 5 ইন্টু 1 প্লাস জে সহগ এখানে মাইনাস 2, এখানে নাই মানে 0, তার মানে 0, কে সহগ এখানে মাইনাস 6, এখানে নাই মানে 0, 0
বুঝাইতে পারতেছি? তাহলে এই যে এগুলা এমসিকিউ করার সময় তো এত মানে ডিটেলস দেখাতে হবে না, এখন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে সবাই বুঝো। তাহলে কজ আলফা এদিকে চলে আসবে, তাই না? কজ আলফা এদিকে চলে আসলে আমাদের কি হবে? আমাদের 5/8.06, তাহলে আলফা ইকুয়াল কজ ইনভার্স, এটা করে দিলে আমাদের আলফাটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একইভাবে আমরা এই যে যখন ওয়াই অক্ষের সাথে বের করবা, ওয়াই অক্ষের সাথে বের করবা, তখন আমাদের কি হবে? আই ক্যাপের জায়গায় জে ক্যাপ হবে। তাহলে এখানে যে সব সব ঠিক থাকবে, জাস্ট কি হবে? আই ক্যাপের সাথে জে ক্যাপ হবে, আর তারপর আর ভেক্টরটা হবে এখানে জে ক্যাপ। তাহলে জে ক্যাপের সাথে আর ভেক্টরটা ডট গুণফল করলে কত হবে? আনসার -2। এখানে জে এর মান 1, এখানে -2, তার মানে -2 হবে। এভাবে জেড অক্ষ বরাবর বের করতে দিলে আমাদের কে ক্যাপ লিখতে হবে। নেক্সট টপিক হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, অর্থাৎ ক্যালকুলাস টপিক থেকে কিছু অংশ এখানে ভেক্টরে দেওয়া হয়েছে, ভেক্টরের ক্যালকুলাস। তাহলে আমাদের এখানে এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এই জিনিসটা আবিষ্কার করছে আমাদের স্যার হ্যামিল্টন। ঠিক আছে, হ্যামিল্টন। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আবিষ্কার করছে কে? স্যার হ্যামিল্টন। আর এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আমাদের ডেল নামকরণ করছে গিবস। ঠিক আছে, তাহলে গিবস এই অপারেটরকে ডেল নামকরণ করছে, ডেল, ডেল নামকরণ করে। ঠিক আছে, এর আরেকটা নাম, এর অন্য নাম হচ্ছে আমাদের ন্যাবলা। ঠিক আছে, অপারেটর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের অন্য নাম হচ্ছে ন্যাবলা, ন্যাবলা। ঠিক আছে, এখন এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের কাজটা কি, এটাতে আমরা কি করব? ঠিক আছে, তাহলে অপারেটর মানে হচ্ছে আমরা মনে রাখবো অপারেট করে, তাই না? অপারেট। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মেইন কাজ হচ্ছে এটা একটা রাশির উপর কাজ করবে, এবং ওই রাশিটার উপর কাজ করে এটাকে নতুন রাশিতে কনভার্ট করবে। তাহলে এটার মেইন কথা হচ্ছে এটি কোনো রাশির উপর কাজ করে, কোনো রাশির উপর কাজ করে নতুন রাশির সৃষ্টি করে, নতুন রাশির সৃষ্টি করে। বুঝাইতে পারছি? তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের প্রথম অপারেটর নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো প্রথম অপারেটরটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তার গ্রেডিয়েন্ট সম্পর্কে এক নাম্বার কথা হচ্ছে এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। আমরা কিন্তু ছন্দ দিয়ে শিখাইছিলাম যে ভেক্টর রাশি কোনগুলো। তার ওই ছন্দে কিন্তু ছিল গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের ভেক্টর রাশি, গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে আমাদের, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তার মানে এটা একটা ভেক্টর ক্ষেত্র, তাই না? এটা একটা ভেক্টর ক্ষেত্র। এই ভেক্টর ক্ষেত্রটার কাজটা কি? এটা আমাদের, এটা যে যদিও ভেক্টর ক্ষেত্র, এটা আমাদের স্কেলার রাশির উপর কাজ করবে, অর্থাৎ স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। তাহলে আমরা কি বলতেছি? গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র যা স্কেলার রাশির, স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার, সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের পরিচয়। তাহলে এই যে সর্বাধিক বৃদ্ধির হার, এটাকে ইংলিশে বলা হয় আমাদের ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট। তা এটা কিন্তু আমাদের অপশনে দেয়, ইংলিশ অপশনে দেয় এমসিকিউর, যে গ্রেডিয়েন্ট কোনটি প্রকাশ করে। তো এটা কিন্তু অপশনে দিতে পারে। আর গ্রেডিয়েন্টের আরেকটা নাম হচ্ছে আমাদের স্কেলার অপেক্ষক। যেহেতু এই যে স্কেলার রাশি সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করতেছে, তাহলে গ্রেডিয়েন্টের আরেকটা নাম হচ্ছে আমাদের স্কেলার অপেক্ষক। ঠিক আছে, স্কেলার অপেক্ষক। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে প্রাইমারি লেভেলের কথাবার্তা। এখন গ্রেডিয়েন্ট বের করতে এমসিকিউ বা সিকিউ খুবই কম আসে, তারপর আমরা নিয়মটা দেখাবো। ঠিক আছে, তাহলে নিয়মটা আমরা যদি একটু দেখাই, আমরা ধরলাম একটা ক্ষেত্র, সেটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, এক্স ধরা যাবে না, আমরা ধরলাম অন্য কিছু ধরি। আমরা ধরলাম ফাই, ফাই একটা ক্ষেত্র, এটাতে এক্স ওয়াই জেড মানে হচ্ছে সহগ থাকবে, এবং সেই স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট আমরা, মানে গ্রেডিয়েন্ট বের করার যে সূত্র সেটাই আমরা এখানে লিখতেছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট বের করার সূত্র হচ্ছে আমাদের এই যে ডেল ডেল এক্স, ঠিক আছে, আই, তারপর হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই জে,
ডেল ডেল জেড কে ক্যাপ, এটা লিখে ফেলবো আগে, ঠিক আছে। তারপর এই যে যে স্কেলার রাশিটা দেওয়া থাকবে, স্কেলার ক্ষেত্রটা দেওয়া থাকবে, সেই স্কেলার ক্ষেত্র প্রত্যেকটার সাথে গুণ আকারে হবে, এখানে গুণ আকারে হবে, এখানে গুণ আকারে হবে, এখানে গুণ আকারে হবে। তাহলে আমরা এই যে এখানে প্রত্যেকটার সাথে ফাই গুণ আকারে হবে, প্রত্যেকটার সাথে ফাই গুণ আকারে হবে, বুঝাইতে পারতেছি। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে ডিফারেন্সিয়েশনের যে একটা সূত্র চলে আসবে, ম্যাথে তোমরা ডিফারেন্সিয়েশন করবা, ওখানে ডিটেলস জানবা, আমরা একটা সূত্র এখানে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা প্রশ্ন লিখি যে আমাদের ফাই ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড এক্স, এটার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এই ক্ষেত্রটার গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তাহলে আমরা কি বলেছিলাম, আমরা কিন্তু বলেছিলাম এই যে ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ, প্রত্যেকটার সাথে কি হবে, ফাই গুণ হবে। তাহলে ফাই এর মান বসাবো এখন, ডেল ডেল এক্স, ফাই এর মান কত, এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড এক্স জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড, যা আবার ফাই এর মান বসাবা, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আমাদের এই যে ডিফারেন্সিয়েশনে যেতে হবে, ডেল ডেল এক্স এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে, 3y কে করতে হবে, জেড এক্স কে করতে হবে, তাহলে এটার সাপেক্ষে তিনটা রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাই ডিফারেন্সিয়েশন করার আগে আমরা সূত্রটা দেখে নিব যে কোন সূত্রটা এখানে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আমাদের সূত্রটা হচ্ছে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রটা কাজে লাগবে। তাহলে ডিফারেন্সিয়েশন আমরা ডি ডি এক্স দিয়ে প্রকাশ করব, কিন্তু ভেক্টর ক্যালকুলাসে আমরা ডি ডি এক্স কে কি লিখবো, ডেল ডেল এক্স, ঠিক আছে, এটা লিখতে হবে। ভেক্টর ক্যালকুলাসে আমরা ডি ডি এক্স কে লিখবো ডেল ডেল এক্স। তাহলে সূত্রটা একটু মুখস্থ করতে হবে, তাহলে সূত্র অনুসারে যদি আমরা এখন দিই এক্স কিউব, তাই না, তখন কি হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন করার প্রথম শর্ত হচ্ছে এই যে এখানে যে এক্স, এখানেও এক্স থাকতে হবে, তার মানে এখানে যে চলক এখানেও একই চলক মিলতে হবে, মিললেই ডিফারেন্সিয়েশনের শর্ত পূরণ হবে, তখনই ডিফারেন্সিয়েশন করা যাবে। যদি ডি ডি এক্স ওয়াই ওয়াই কিউব থাকতো তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশনের মান জিরো, তার মানে এক্স এবং ওয়াই এটা একই রাশি, একই চলক না, তাহলে চলক আগে মিলতে হবে, তারপরে ডিফারেন্সিয়েশন শর্ত পূরণ হবে। যদি চলক মিলে, এই যে এক্স এক্স মিলছে, এখন সূত্রে যাও, এই যে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এনটা এন যেটা সংখ্যাটা আগে আসবে, তারপর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে আমরা করি সংখ্যা এন এর জায়গায় কত আছে থ্রি, তাহলে থ্রি আগে আসবে, এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, তাহলে থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে। এছাড়া আমাদের ডি ডি এক্স যদি থ্রি আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ থাকে, এটা ডিফারেন্সিয়েশন কি হবে করার চেষ্টা করো তো। তো এখানে আরেকটা নিয়ম হচ্ছে এই যে এক্স এক্স আমাদের মিলে গেছে, তার মানে ডিফারেন্সিয়েশন করা যাবে, কিন্তু এক্স এর সামনে কোনো সংখ্যা কোনো সহগ যদি থাকে সেটা বের হয়ে চলে আসবে, সেটা বের হয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের সহগের সামনে কোনো সংখ্যা থাকলে সেটা বের হয়ে চলে আসবে, আর যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এন এর জায়গায় আছে ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, বুঝাইতে পারছি। তাহলে এই যে এখন ডিফারেন্সিয়েশন করা শুরু করো, আমাদের প্রথম এই যে এই তিনটাকে এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে প্রথমে আসো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো, এন এর জায়গায় কত আছে টু, তাহলে টু সামনে চলে আসবে, তারপর এক্স টু মাইনাস ওয়ান, তাহলে কত হবে টু এক্স, টু মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান। এবার দেখো এই যে খেয়াল করো এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে, এক্স নাই, মানে মিলে নাই, থ্রি ওয়াই এর জায়গায় এক্স নাই, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে না, তাহলে এটাতে কি আসবে উত্তর জিরো। তাহলে আমাদের নেক্সট হচ্ছে প্লাস জিরো। এরপরে আসো আমাদের মাইনাস জেড এক্স, মাইনাস সহ ডিফারেন্সিয়েশন আসবে, তাহলে এখানে এক্স এক্স মিলে গেছে, এক্স বাদে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জেড, জেড সামনে সামনে চলে আসবে, তাহলে মাইনাস সহ মাইনাস জেড। এরপর হচ্ছে আমাদের এই যে এক্স এক্স ডিফারেন্সিয়েশন করলে কত আসবে ওয়ান, দেখো এই যে এক্স এর উপরে মনে মনে ওয়ান আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল কত হবে ওয়ান হয়ে যাবে, তাই না, তাহলে এই রাশিটা পুরোটা ওয়ান হয়ে যাচ্ছে, তো এটা লেখার দরকার নেই, বুঝাইতে পারছি। তাহলে আমরা প্রথম রাশিটা ডিফারেন্সিয়েশন করে ফেলছি, এখন এই যে একইভাবে আমরা এই যে ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল এক্স এর সাপেক্ষে তিনটাকে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তাহলে আশা করছি এই এই তিনটা তোমরা পারবা, বুঝাইতে পারছি, এই তিনটা পারবা। আচ্ছা, এখানে আমরা কিন্তু আই ক্যাপ লিখতে হবে, এই যে আই ক্যাপ, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই যে দেখো ওয়াই এর সাপেক্ষে ওয়াই মিলে নাই, মানে এটা জিরো, তারপর হচ্ছে আমাদের এটাও জিরো, এটাতেও ওয়াই নাই, শুধু এটা ডিফারেন্সিয়েশন হবে,
তার মানে এখানে শুধু আসবে আমাদের কি 3 জে ক্যাপ, এর পরেরটাতে আসবে এক্স কে ক্যাপ। এটা আশা করছি পারবা।